আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমাকে যারা শুনতে পাচ্ছেন সবাইকে জানাই এই শীতের সন্ধ্যায় আজকের ক্লাসে স্বাগত জানাই। আহমেদ দৌন একাডেমি অনলাইন স্কুলে অনেকদিন পর আবার আজকে ক্লাসে হাজির হলাম। প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের তথ্য উপাত্তের বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা তথ্য উপাত্তে তোমাদের অ্যাসাইনমেন্টে একটা সৃজনশীল এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 5টা। আমি আজকে তোমাদের সেই অধ্যায়ের উপরে কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, তোমরা চটপট বই, খাতা, ক্যালকুলেটর, কলম নিয়ে এখনই মোবাইল স্ক্রিনের সামনে বসে পড়ো। আর যে সকল বন্ধুরা জয়েন হয়েছে আজকের ক্লাসে সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এখনও যারা যুক্ত হতে পারোনি, তোমরা তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও যে আজকের ক্লাসটি আরম্ভ হয়ে গেছে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি পুরো ক্লাসটা আমার সাথে থাকো আজকে, অন্তপক্ষে আজকে পরিসংখ্যান থেকে অ্যাসাইনমেন্টে যে সকল প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্ন তোমরা আজকে সলিউশন করতে পারবে। আমি আজকে তোমাদের হুবহু কোনো প্রশ্ন সমাধান করাবো না, ওই নিয়মের প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো আর দেরি নয়, দেখে যাই আমাদের আজকের ক্লাসের কি কি টপিকস আছে। প্রথমে ক্লাসে যাওয়ার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সুমন, সিনিয়র শিক্ষক গণিত, আহমেদ দৌন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি নবম শ্রেণীদের গণিতের 17 অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমাদের অ্যাসাইনমেন্টের কথা বলছিলাম আমি শুরুতে। তোমাদের তথ্যপত্র থেকে দেখো 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্ন আছে, একটু খেয়াল করো তোমরা। এখানে মোট 5টি প্রশ্ন আছে। তো এই 5টি প্রশ্ন আমি হুবহু তোমাদের আলোচনা করব না, একদম হুবহু না, অর্থাৎ এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে করে আমি তোমাদের আজকে শিখাবো। তাহলে তোমরা শেষে এগুলোর উত্তর প্রত্যেকে দিতে পারবা। এই 5টা কোশ্চেনের উত্তর আশা করি সবাই দিতে পারবা। তো একটু ধৈর্য ধরে থাকো, আমি এই নিয়মের কিছু প্রশ্ন আজকে তোমাদের সলিউশন করাবো। আর একটা, এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন ছাড়া আরও আছে কি দেখো, এরকম একটা ছক আছে, এই ছক থেকে একটা সৃজনশীল প্রশ্ন আছে। তাহলে এখানে কতে হলো চলকের পরিচয় সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এবং পদার্থ উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তাহলে আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব আর ক খ আলোচনা করব। গ নাম্বার আমি নেক্সট ক্লাসে আগামী বুধবার ইনশাল্লাহ আমি ক্লাস নিতে পারি, সেদিন তোমাদের আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে বন্ধুরা চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে করব একটু দেখে আসি। তার আগে আমি দেখি আমার সাথে কারা কারা যুক্ত হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট কিন্তু বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি এখন তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় জন্য একটি সূত্র আছে। তোমরা যারা আমি আগে একটি ক্লাস নিয়েছিলাম, আর এখন যারা নবম বা দশমে পড়ো তোমরা সবাই জানো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করতে হয়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদেরকে একটি সূত্র আগে দেখতে হবে। সূত্রটা কি দেখো, গড় x = a প্লাস সামেশন অফ fi/n ইন্টু এইচ। এখানে প্রত্যেকটা চলক, অর্থাৎ এইখানে এ কি খেয়াল করো, এখানে এ, এন, এইচ, f1, u1 প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা পরিচয় আছে। তোমরা পরিচয়গুলো একটু খাতায় লিখে নাও। এখানে এ হলো আনুমানিক গড়, তোমাদের এন হলো মোট গণসংখ্যা, তারপরে এফআই এবং ইউআই হলো, এফআই হলো গণসংখ্যা আর ইউআই হলো ধাপ বিচ্যুতি। এদের গুণফলের এই সামেশন হলো সমষ্টির চিহ্ন। তাই লিখেছি আমি যে গণসংখ্যা ও ধাপ বিচ্যুতি সংখ্যার গুণফলের সমষ্টি হলো সামেশন অফ এফআই ইউআই। আর একটা হলো গুণ এইচ। এইচ হলো এখানে শ্রেণীর ব্যবধান। তাহলে তোমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্রটা যারা ভুলে গিয়েছো একটু দেখে নাও। আমি একটু দেখে আছি যে আমার সাথে কারা কারা যুক্ত আছে। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শিক্ষার্থী যুক্ত আছে। ইতিপূর্বে রুদ্র যুক্ত আছে, সুলতানা নূর, নামিরা যুক্ত আছে, রায়হান ইসলাম আলবি। অনেক শিক্ষার্থী তোমরা তোমাদেরকে ক্লাসটাকে শেয়ার করে দাও যেন সকলে ক্লাসটা দেখতে পারে। আর তোমরা গড় নির্ণয় সূত্রটা একটু খাতায় লিখে নাও। তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আছে। আমি সেই গড় নির্ণয় কীভাবে করতে হয় তোমাদের আজকে একটু দেখাবো কিন্তু। আশা করি ইতিপূর্বে তোমাদের লেখা হয়ে গেছে। তো আমরা
এই যে একটি ছক, আমি কিন্তু যেটা অ্যাসাইনমেন্টে তোমাদের আছে সেটা কিন্তু করাচ্ছি না, আমি অন্য একটি ছক লিখেছি, এই ছকটার গড় নির্ণয় করা তোমাদের দেখাবো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য তোমাকে শ্রেণীর ব্যবধান কত সেটা জানতে হবে। দেখো এই ছকের ভিতরে প্রত্যেকটা বিষয় আমি একটু পরিচয় দিয়ে আসি। দেখো এখানে মোট কয়টা শ্রেণী আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা শ্রেণী আছে। শ্রেণীর যে ছোট সংখ্যা সেটাকে বলা হয় নিম্নসীমা, শ্রেণীর নিম্নসীমা। আর শ্রেণীর যে বৃহত্তম সংখ্যা, যেটা বড়, যেটাকে আমরা আপার লিমিট বলতে পারি, এটা হলো উচ্চসীমা। তাহলে দেখো যদি আমি এই শ্রেণী ধরি, এই শ্রেণীর উচ্চসীমা হলো 44 আর নিম্নসীমা হলো 35। তাহলে আমরা শ্রেণীর উচ্চসীমা নিম্নসীমা চিনলাম। আর শ্রেণীর ব্যবধান হলো এই একটা শ্রেণীতে মোট কয়টা সংখ্যা থাকে সেটা হলো সেই শ্রেণীর ব্যবধান। আসলে আমাদের একটি গণসংখ্যা সারণীতে শ্রেণীর ব্যবধান প্রত্যেকটা শ্রেণীতে একই থাকতে হবে। তাহলে দেখো শ্রেণীর ব্যবধানটা কীভাবে বের করতে হয়। শ্রেণীর ব্যবধান বের করার নিয়ম হলো যে কোনো একটি শ্রেণীর উচ্চসীমা থেকে তার নিম্নসীমা বিয়োগ করে 1 যোগ করবা। এভাবে আমরা শ্রেণীর ব্যবধান নির্ণয় করতে পারি। আমরা দেখেও বলতে পারি শ্রেণীর ব্যবধান কত, কিন্তু নির্ণয় করার পদ্ধতি কিন্তু এটা। তাহলে উচ্চসীমা হলো, এখানে দেখো আমি প্রথম শ্রেণী থেকে নির্ণয় করি। প্রথম শ্রেণীতে উচ্চসীমা হলো 34 আর নিম্নসীমা হলো 25। আমরা যদি এটা বিয়োগ করি এবং 1 যোগ করে দিই, দেখো কত হবে, এখানে হবে 9 যোগ 1 অর্থাৎ 10। তাহলে শ্রেণীর ব্যবধান হলো 10। তাহলে মনে রেখো কীভাবে শ্রেণীর ব্যবধান, অনেক সময় ক নাম্বারে আসতে পারে শ্রেণীর ব্যবধান নির্ণয় করো, তাহলে কিন্তু এভাবে করতে হবে। আর যদি বলে শ্রেণীর ব্যবধান কত, সেক্ষেত্রে তুমি সরাসরি তুমি লিখে দিতে পারো যে এখানে 25 থেকে 34 বা 35 থেকে 44, এখানে 10টা মাত্র করে সংখ্যা আছে। তো শ্রেণী ব্যবধান বের করলাম। চলো এবার দেখে আসি আমরা এই যে ছকটা ছিল আমাদের। দেখো 7টা শ্রেণী আছে আর গণসংখ্যা আছে। আমি এখানে এক্সট্রা আরও 3টা গড় রাখলাম। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি তুমি গড় নির্ণয় করতে চাও, তোমাকে মোট 5টা কলাম লাগবে, এখানে 5টা ঘর লাগবে। প্রথম ঘরে থাকবে শ্রেণীর ব্যক্তি, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। দ্বিতীয় ঘরে তোমরা লিখবা শ্রেণীর মধ্যবিন্দু। দ্বিতীয় ঘরে লিখবা তোমরা শ্রেণীর মধ্যবিন্দু। এই যে ঘর আছে শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়ম মনে হয় তোমাদের সবার জানা আছে, ক্লাস 8-এ 7-এ তোমরা অনেক শিখেছো। এই উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি দেখো এই উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হলো 29.5। তো আশা করি প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু তুমি এখন নির্ণয় করতে পারবে। আর প্রত্যেকটা বারবার কিন্তু যোগ করার দরকার নেই, ভাগ করার দরকার নেই। কি করবে, একটাকে সুন্দর করে বের করে তারপর শ্রেণীর ব্যবধান যত অত করে যোগ করে দিবে। যেমন শ্রেণীর ব্যবধান 10, তাহলে প্রত্যেকটা 10 করে বাড়বে দেখবা। তো এইটা হবে 39.5, তারপর হবে 49.5, তারপর হবে 59.5। তাহলে আমি 1টা 2টা 3টা 4টা শ্রেণীর মধ্যবিন্দু লিখলাম। তুমি বলবে এই যে পঞ্চম শ্রেণীর মধ্যবিন্দুটা কত হবে, একটু আমাকে বলো দেখি। যারা আমার সাথে যুক্ত আছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো যে পঞ্চম শ্রেণীর এই শ্রেণীর মধ্যবিন্দুটা কত হবে। আমার মনে হয় সবাই তোমরা বলতে পারবে। নাসরিন মাহের, রুদ্র, হ্যাঁ তোমরা যারা যুক্ত হচ্ছে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আশা করি তোমরা কিন্তু মনে করো উত্তরটা মনে হয় পারবে সবাই। আমার নিশ্চিত আমি বলতে পারি যে তোমরা কিন্তু উত্তরটা পারবে আশা করি। দেখি আমি কাউ উত্তর দিছে কে। ওকে, আমি নেক্সটে যাচ্ছি। আমার মনে হয় এটার উত্তরও তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে যেহেতু 10 করে বাড়বে, তাহলে 59.5-এর পরে হবে 69.5, তারপরটা হবে 79.5 এবং সর্বশেষে হবে 89.5। দেখো আমি শ্রেণীর মধ্যবিন্দুগুলো লিখলাম। এবার আমাদের লিখতে হবে এই যে ঘরটা হবে ধাপ বিচ্যুতি। এবং মনে রাখতে হবে যে ঘরে সবচেয়ে গণসংখ্যাটা বেশি আছে তোমার, সাধারণত মাঝ বরাবর ওই গণসংখ্যার যে মধ্যবিন্দু, ওই শ্রেণীর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দুকে তোমরা শ্রেণীর মধ্যবিন্দু ধরবে। অর্থাৎ আনুমানিক গড়, অনুমিত গড় বলি এটাকে, বা এ দ্বারা প্রকাশ করা হয়। এটা এখানে লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। আর ধাপ বিচ্যুতিটা আমরা হলো ইউআই দ্বারা প্রকাশ করা হয়, ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি কীভাবে বের করবো? ধাপ বিচ্যুতি বের করার একটা সূত্র আছে কিন্তু, দেখো সূত্রটা হলো ইউআই = xi - a/h।
আসলে সূত্র দিয়ে করার কারো দরকার নাই, সংক্ষিপ্ত একটা সিস্টেম হলো যে গড়ে তুমি এ ধরেছো বা আনুমানিক গড় যেখানে ধরেছো ওই বরাবর যে দাব্যচ্যুত ধরবে 0, এই যে এখানে 0 ধরলাম। দেখো এখন যতই উপরে যাবে প্রত্যেক গড়ে এক এক করে মাইনাস হবে, তাহলে এখানে -1, এখানে -2, এখানে হলো -3, এখানে লিখবে 1, এখানে লিখবে 2, এখানে লাগবে 3। অর্থাৎ 0 থেকে যতই উপরে যাবে ততই আস্তে আস্তে করে নেগেটিভ হবে এক এক করে, আর যতই নিচের দিকে যাবে ততই আস্তে আস্তে করে বাড়তে থাকবে। আশা করি দাব্যচ্যুতিটা সূত্র দিয়ে করলে কিন্তু এভাবে হবে, আর তোমরা সরাসরিভাবে লিখে দিতে পারো। এরপরে সর্বশেষ গড়টা হলো একদম সহজ, এই যে এফআই এবং ইউআই এই দুইটা গড় গুণ করে দিতে হবে। তাহলে এফআই এবং ইউআই আমরা এখানে লিখবো এফআই ইউআই। এখন দুইটা গুণ বুঝাচ্ছে, তাহলে 5 এবং 3 গুণ করলে হবে -15, 10 এবং 2 গুণ করলে হবে -20, 15 এবং 1 গুণ করলে -15, 31 এবং 0 গুণ করলে 0, 19 এবং 1 গুণ করলে 19, 16 এবং 2 গুণ করলে 32, এবং সর্বশেষে 4 এবং 3 গুণ করলে হবে 12। আশা করছি তোমরা এই ছকটাও কীভাবে আমরা করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখো তাহলে আমাদের পুরো গড় কিন্তু ফিল আপ হয়ে গেল। আমাদের প্রশ্নে এটা দেওয়া ছিল আর এইটা শুধু দেওয়া ছিল, আমরা মধ্যবিন্দু অ্যাড করেছি, আমরা ধাপ বিচ্যুতি অ্যাড করেছি, এবং সর্বশেষে মধ্যবিন্দু এবং এই ধাপ বিচ্যুতিকে মাল্টিপ্লাইং করে বা গুণ করে আমরা লিখেছি। এখন আমাদের যে কাজটা হলো তা হলো এই যে এফআই এবং ইউআই আছে এগুলো সব যোগ করে দিবা, এগুলো সব যোগ করে দিব আমরা, -15, -20, -15, আবার 19, 32, 12। তোমরা ক্যালকুলেটার সব একসাথে যোগ করে দিতে পারো। যোগ করলে কত হবে বলতে পারবে তোমরা? আশা করি তোমরা বলতে পারবে যে এখানে যদি তুমি যোগ করো তো যোগ করলে হবে, এটা যোগ করলাম টোটালটা, এই টোটাল যোগ করলে হবে 100, আর এখানে সব যোগ করলে হবে 13। দেখো প্লাস হলো 19, 12, 32 এবং 12, এগুলো হলো প্লাস, এগুলো আগে যোগ করবা, আর এটা যোগ করে বিয়োগ করলে তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা এফআই ইউআই পেলাম 13। তাহলে দেখো যে যে মানগুলো আমার দরকার আছে গড় নির্ণয়ের সূত্রটা ছিল, সেই সূত্রটার আলোকে এখন আমরা প্রত্যেকটা লিখবো। তাহলে দেখো এখানে প্রথমে আমরা বলতে পারি আনুমানিক গড় হলো এ 59.5, শ্রেণীর ব্যবধান H10, এটা আমরা আগেই বের করেছি, আর এন মানে টোটাল গণসংখ্যা হলো 100, আর এফআই ইউআই হলো 13। তা মানগুলো লিখলাম। তাহলে আমাদের গড় নির্ণয়ের সূত্র কি মনে আছে সবাই? দেখো এই যে গড় নির্ণয়ের সূত্রটা দেখো লিখলাম, এখন জাস্ট মানটা বসাই দিবা। এর মান এই যে 59.5 প্লাস উপরে এফআই ইউআই এর সামেশন হলো 13, আর নিচে এন এর মান হলো 100, এই গুণ চিহ্ন দিব, আর এই এইচের মান দ্যাট মিনস আমাদের শ্রেণীর ব্যবধান হলো 10, আমি 10 লিখব। জাস্ট মানটা বসিয়ে দিয়েছি, আশা করি একটু বুঝতে পেরেছো। এরপরে কী কাজ করবে দেখো, 59.5 রেখে দিব, আর 13 এবং 10 আগে আমরা যে কাজটা করবা উপরে এবং উপরে আগে গুণ করবা। আর একটা জিনিস খেয়াল করবে, এখানে কিন্তু অনেক সময় নেগেটিভ চিহ্ন থাকে, তা নেগেটিভ চিহ্ন যদি আসে তাহলে এখানে মাইনাস থাকলে মাইনাস আর প্লাস গুণ করলে এখানে মাইনাস দেবো, কিন্তু এখন কিন্তু এটা প্লাস, এটাও প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস হবে। আর 13 আর 10 গুণ করলে হবে 130, 130কে আবার 100 দিয়ে ভাগ করলে হবে 1.3। এখন 59.5 থেকে 1.3 যদি বিয়োগ করে দাও, এটাই হলো আমাদের গড়। আমি পেয়েছি 60.8। তাহলে আমাদের গড় হলো, খেয়াল করো, গড় হলো 60.8। আশা করি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আমি কীভাবে নির্ণয় করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে আবার ইনফর্ম করবে, আমি যথাসাধ্যভাবে তোমাদের সমাধানের চেষ্টা করব। চলো এবার আমরা আর একটা টপিকস নিয়ে আলোচনা করি। যে তুমি খেয়াল করো, তাহলে কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শেষ। সৃজনশীলের কথা ছিল যে মধ্যক নির্ণয়ের সূত্রটি লেখো চলকের পরিচয় সহ। আমি কিন্তু মধ্যক নির্ণয়টা আজকে দেখাবো না, লাস্ট সূত্রটা নিয়ে আলোচনা করব। তারপর যদি তোমাদের মধ্যক নির্ণয় কীভাবে করতে হয় সেটা আমি আগামী ক্লাসে আবার আলোচনা করবো। লাস্ট সূত্রটা করবো, কারণ তোমাদের অ্যাসাইনমেন্টে ক নাম্বার কোশ্চেনে এরকম একটা প্রশ্ন আছে। তাহলে দেখো আমি যদি মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখি, মধ্যক ইকুয়াল টু L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। তো এখন আমরা বলবো পরিচয় দিতে হবে প্রত্যেকটার। তো এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা, যে শ্রেণীতে মধ্যক আসে সেই শ্রেণীর একেবারে নিম্নসীমা হলো এল। তারপরে এফসি হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর যোজিত গণসংখ্যা।
এইচ তোমরা জানো শ্রেণীর ব্যবধান, এবং এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফসি এবং এফএম দুইটাই কিন্তু গণসংখ্যা, একটা হলো যোজিত গণসংখ্যা, একটা হলো মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে মধ্যক নির্ণয়ের সূত্রটাও আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এখন তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করব। তার সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু দেখে আসি। দেখো আমি একটা প্রশ্ন লিখি, একটা শ্রেণীর উচ্চসীমা, যে কোনো একটা শ্রেণীর উচ্চসীমা মনে করে 65 আর শ্রেণীর মধ্যবিন্দু 62.5। দেখো আমরা কিন্তু একটা শ্রেণী থেকে মধ্যবিন্দু সহজে বের করতে পারি। তো এখন শ্রেণীটা দেওয়া নাই, শ্রেণীর উচ্চসীমা দেওয়া আছে আর শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে চাইব শ্রেণীর নিম্নসীমা কত, এটা কীভাবে বের করবা? এটা বের করার জন্য আমাকে একটু ম্যাথমেটিক্যাল পার্ট আছে, আর অনেকে আবার হিসাব করেও বের করতে পারবা, কিন্তু সহজে বের করার নিয়ম দেখো যে আমরা শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র জানি, উচ্চসীমা যোগ নিম্নসীমা ভাগ 2। এখন আমরা এই যে শ্রেণীর মধ্যবিন্দু আছে 62.5 এটা লিখলাম, সমান সমান দিয়ে উচ্চসীমা হলো 65, নিম্নসীমা হলো নিম্নসীমা, তো এটা বের করতে হবে আমাদের নিচে 2। এখন যদি চাই এই নিচের 2কে আমরা এটার সাথে গুণ করে দিতে পারি, তাহলে হবে, আর নিচে যদি 1 ধরি আর যদি গুণ করি 65 প্লাস নিম্নসীমা, যে 65 প্লাস নিম্নসীমা ইকুয়াল টু 2 × 62.5, বা নিম্নসীমা হবে এইটা গুণ করে নামাবো আগে আমরা। দেখো 62.5কে 2 দিয়ে গুণ করলে হবে 125, আর এই 65কে আমরা বিয়োগ করে বামে নিয়ে আসবো। দেখো এখন তাহলে নিম্নসীমা কিন্তু পেয়ে গেলাম, এটা থেকে এটা বিয়োগ করলেই আমরা এই শ্রেণীর নিম্নসীমা পেয়ে যাব। তাহলে আমাদের নিম্নসীমা হলো 60। তাহলে দেখো একটা শ্রেণীর যদি উচ্চসীমা এবং ওই শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া থাকে, তাহলে শ্রেণীর নিম্নসীমা কীভাবে বের করতে হয় আমি তোমাদের দেখালাম। এটা একটি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে তোমরা ধরে নিতে পারো। সংক্ষিপ্ত প্রশ্ন আমি আরেকটা আলোচনা করবো, এটা কিন্তু আমি তোমাদের ধরবো একটু পরে, আবার তোমরা কিন্তু একটু খেয়াল করে কীভাবে আমি করেছি। আমি আরেকটা ধরি, দেখো আরেকটা সংক্ষিপ্ত প্রশ্ন খেয়াল করো। থিসিস, কোনো উপাত্তের সর্বনিম্ন সংখ্যা 41, মানে একটা উপাত্তের সর্বোচ্চ কম যে ছোট সংখ্যাটা হলো 41, সরি। আর পরিসর জানো তোমরা, ক্লাস 8-এও শিখেছো, 7-এও শিখেছো, পরিসর হলো 100 একেবারে। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত, এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আছে। কিভাবে করবা সরাসরি উত্তর না লিখে আমরা করার নিয়মটা আমি তোমাদের দেখাচ্ছি। তার প্রথমে আগে লিখবা, আমরা জানি পরিসর ইকুয়াল টু কি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তো দেখো এখন আমার পরিসর দেওয়া আছে, বা এই যে দেখো আমরা একটু ঘুরিয়ে নিলাম, এইটা পুরোটা নিলাম এদিকে আর পরিসর নিলাম এদিকে, মানে জাস্ট ঘুরিয়ে লিখলাম। বা এখন দেখো সর্বোচ্চ সংখ্যা রয়ে গেল আর সর্বনিম্ন সংখ্যা লিখছি আমি 41, এই যে দেখো আমার সর্বনিম্ন সংখ্যা 41 দেওয়া আছে। তারপরে যোগ 1, এই যে যোগ 1 ইকুয়াল টু, এখানে পরিসর দেওয়া আছে 100, জাস্ট মান বসালাম। এখন দেখো কি করব, আগে আমরা 1 এদিকে নিয়ে আসবো বিয়োগ করে, তাহলে হবে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ 41 ইকুয়াল টু 100 মাইনাস 1, এই 1 প্লাস 1 এপাশে মাইনাস 1 হয়ে গেল। তাহলে এখন করব কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস 41 যা আছে থাকবে, এখানে 100 থেকে 1 বিয়োগ করলে হবে 99। এখন আমরা কি করবো, ওই মাইনাস 41 মাইনাস আছে এপাশে গেলে প্লাস করে নিয়ে আসবো। তাহলে সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল টু, দেখো 99 যোগ 41, এটা 99 যোগ 41, তাহলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু এখন পেয়ে গেলাম। 99 আর 41 যোগ করলে হবে 140। তাহলে একটা উপাত্তের পরিসর যদি দেওয়া থাকে এবং সর্বনিম্ন সংখ্যা দেওয়া থাকে, তাহলে সর্বোচ্চটা বের করা যায়। আবার উল্টাও হতে পারে, সর্বোচ্চ দেওয়া থাকবে, পরিসর দেওয়া থাকবে, সর্বনিম্ন বের করতে হবে, এটা আমরা পারবো। আবার সর্বনিম্ন সর্বোচ্চ বের করলে অবশ্যই পরিসর বের করতে পারবো। তাহলে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করেছি, কিন্তু এখন আমি আরেকটা সংক্ষিপ্ত আলোচনা করি। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 2, এটাও তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে এইরকম আছে, হুবহু কিন্তু নেই, এরকম আছে। আমি আগেই বলছি, আমি হুবহু কোনো কোশ্চেন তোমাদের করাচ্ছি না, কারণ তোমরা একটু নিজেরা বাসায় ওইভাবে স্টাডি করবে। হুবহু করে দিলে তোমরা তো সেটা কপি করা হয়ে গেল, তোমরা একটু নিজেরা স্টাডি করবে। 1 থেকে 35 পর্যন্ত 3 দ্বারা প্রশ্নে আছে 1 থেকে 22 পর্যন্ত, তাহলে আমি একটু বেশি দিয়েছি আরও, আশা করি এটা বুঝতে পারবে। তাহলে 1 থেকে 35 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। এখানে কিন্তু সারণী নাই, এই সারণী যেখানে নাই সেখানে মধ্যক বের করার কোনো কষ্ট নাই। জাস্ট যে সংখ্যাগুলোর মধ্যক বের করতে হবে সেগুলোকে আমাদের ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট সাজাতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা আগে দেখি 1 থেকে 35 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা আছে। চলো দেখে আছি।
1 থেকে এখানে 22 আছে, এখানে কিন্তু 35 হবে, কারণ আমি 22 দিয়ে করাইনি, 35 দিয়ে করিয়েছি। 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো দেখো 3 দ্বারা বিভাজ্য মানে 3 এর গুণিতক যারা, তাহলে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30, আর যদি 22 পর্যন্ত বলে তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত নিব, এই পর্যন্ত নিব। আর আমি বলছি 35 পর্যন্ত, এই জন্য আমি আরও নিলাম এই 33, 34, 35, 36 আছে, আমি কিন্তু 36 নেব না, কারণ আমাদের রেঞ্জ হলো 35 পর্যন্ত। তাহলে এই যে আমার সংখ্যাগুলো লিখলাম। পরীক্ষার সময় মধ্যকের সময় এলোমেলো থাকতে পারে এগুলো, অর্থাৎ এরকম না থেকে বলতে পারে কতগুলো এলোমেলো কতগুলো সংখ্যা দিয়ে বলবে যে এগুলোর মধ্যক নির্ণয় করো, তাহলে তুমি আগে এরকম ছোট থেকে বড় সাজাবে, আগে সাজাতে হবে, সাজিয়ে দেখবে যে মোট সংখ্যা কয়টা আছে। মোট সংখ্যা যদি হয় বেজোড় সংখ্যা তাহলে অনেক সহজ। যেমন আমার হাতে যদি 5টা আঙ্গুল দেখো, এই 5টা আঙ্গুল থেকে যদি বলি মাঝখানে কোন আঙ্গুলটা আছে, তোমরা কিন্তু সবাই বলতে পারবে যে এইটা স্যার, এই যে মাঝখানেরটা। কিন্তু যদি আমি বলি যে এই 4টা আঙ্গুল থেকে মাঝখানে, তখন কিন্তু বের করতে হবে এই মাঝখানে 2টার গড় করতে হবে, সেটা কিন্তু একটু জটিল। সেক্ষেত্রে বেজোড় থাকলে সহজ, কিন্তু তোমাদের প্রশ্নে অ্যাসাইনমেন্টে যেটা আছে সেটা কিন্তু বেজোড়, তাই আমি বেজোড় দিয়েই তোমাদের দেখালাম। তো কি করব, বেজোড় যদি হয় তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র হলো এর সাথে 1 যোগ করে তার অর্ধেক। তুমি এমনিও বুঝতে পারবে মাঝখানে কি আছে, দেখো এই যে 3, 6, 9, তার মাঝখানে হলো 6, আবার 3, 6, 9, 12, 15, তার মাঝখানে হলো 9, অর্থাৎ মাঝখানে কি এটা কিন্তু সবাই বুঝতে পারে। তাই আমাদের এখানে 11টা পদ থাকলে তাই 11 আর 1 হলো 12, 12-র অর্ধেক হলো 6, অর্থাৎ 6 নম্বর পদ হবে মধ্যক। তার সূত্রটা হলো n + 1/2 তম পদ, তাহলে n হলো 11, তাহলে 11 আর 1 হবে 12, এই যে 11 যোগ 1/2 তম পদ, তো 11 আর 1 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করো হবে 6, তাহলে আমরা বলতে পারি মধ্যক হলো 6তম পদ, নট 6। আমরা কিন্তু 6 কিন্তু মধ্যক না, 6তম পদ। তাহলে তুমি একটু গুণে দেখো তো যে 6তম পদ কি আছে এখানে, তোমরা একটু আমাকে বলো তো, যদি কেউ আমার সাথে যুক্ত থাকো তোমরা একটু বলো যে এখানে 6তম পদ কে, আমি একটু দেখি তো। হাসিন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। হাসিন যুক্ত হয়েছে আমার সাথে, ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। আমাদের অনেক শিক্ষার্থী আমার সাথে যুক্ত আছে অলরেডি। সকলকে আজকের ক্লাসে আমি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু আমাকে উত্তর দাও যেন আমি তোমাদের এই প্রশ্নগুলো মানে 6তম পদ কত, আমি কিন্তু এটা জানতে চেয়েছি। তোমরা আমার সাথে দেখতেছি অলরেডি প্রায় বেশ কিছু স্টুডেন্ট যুক্ত আছো, তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আমাকে রায়হান ইসলাম আলভি দেখি কে উত্তর দিছে। Wow, I am really glad all of my good guys, Mr. Onim, Mr. Mukhtar Hussain, Mr. Abid Shahriar, Namira, thank you, well done. All students are heartily thanks by me. Okay, next. তাহলে আমরা বলবো যে 6তম পদ হলো 18, এই যে আমি 18 হলো, এই যে ঘুরতে, এই যে হলো 6তম পদ। 1, 2, 3, 4, 5, 6। অনেকে কিন্তু বলতে পারে স্যার আমি এদিক থেকে গুনবো, গুনো দেখো ওইটাই হবে 1, 2, 3, 4, 5, 6। অনেক মজা না? তাহলে মধ্য কিন্তু পেলাম আমরাই। তাহলে তোমাদের কোশ্চেনে যেটা আছে তোমরা এভাবে করবে, আশা করি বুঝতে পেরেছো। এবারে কোশ্চেন নং 3 দেখো কতগুলো সংখ্যা আছে, 1 0 1 0 1 0 1 0 1। এই সংখ্যাগুলোর গড় কত? ইটস ভেরি সিম্পল, এটা আমরা সরাসরি গাণিতিক গড় করব। গড় ছোটোকালে ক্লাস 5 থেকে তোমরা গড় জানো, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সংখ্যাগুলো পুরোটা যোগ করবা, যোগ করে নাম্বার অর্থাৎ সংখ্যার কতগুলো সংখ্যা আছে ওই দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। তাহলে আগে আমরা লিখব সংখ্যাগুলোর সমষ্টি। দেখো 1, এই যে 1 + 0 1 + 0 এবং টোটাল সব লিখলাম, এবং আমি দেখলাম যোগ করার পর হলো 1 1 2 2 1 3 3 1 4 4 1 5। এখানে কিন্তু এগুলো বাদ দিয়ে অন্য অন্য সংখ্যা থাকতে পারে, বিভিন্ন সংখ্যা থাকতে পারে, তাহলে আমরা এভাবে লিখব। এখন মোট সংখ্যা কয়টা আছে গুনো তো। মোট সংখ্যা হলো 9টি, এই যে গুণে দেখি আমি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে গড় নির্ণয়ের সূত্র তোমরা ক্লাস 5 থেকে পড়তেছো যে মোট সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ, যতগুলো সংখ্যা থাকে তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে বলবো কি, অতএব গড় = উপরে হলো সমষ্টি, নিচে হলো মোট সংখ্যা 9/5।
এটা চাইলে দশমিকে নিতে পারো, রেখেও দিতে পারো। এটা হলো আমাদের গড়। কত সহজ দেখো। তো তোমাদের কিন্তু এরকম একটা অ্যাসাইনমেন্টে পাবে, আশা করি তোমরা নিজেরাই করতে পারবে সেটা। চলো পরের প্রশ্ন না যাই, আমি কোশ্চেন নাম্বার 4-এ চলে গেলাম। কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই না? দেখো একটু বড়, কিন্তু একটু পড়ে দেখো। একটা শ্রেণীতে ধরো 55 জন শিক্ষার্থী আছে, আর তোমাদের অ্যাসাইনমেন্টে আছে এখানে 45 জন। আমি কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিয়েছি। তার মধ্যে 40 জন হলো বালক, তাদের গড় ওজন হলো 52 কেজি। ছেলেদের গায়ের ওজন একটু বেশি থাকে, তাই তাদের গড় ওজন হলো 52 কেজি। আর 15 জন, বাকি 15 জন হলো মেয়ে মনে করো, তাদের গড় ওজন হলো 40 কেজি। কিন্তু কোশ্চেনটা পরীক্ষা আসছে বা অ্যাসাইনমেন্টে হলো যে শিক্ষার্থীদের গড় ওজন কত, শিক্ষার্থীদের গড় ওজন কত, এটা কিভাবে করব। তোমরা কি আমার সাথে আছো যে কেউ উত্তর দিতে পারবে? আমার মনে হয় অনেকেই পারবে। হ্যাঁ, দেখি অলরেডি বেশ কিছু স্টুডেন্ট এখন যুক্ত হচ্ছে। থ্যাংক ইউ। আশিফুল ইসলাম অনিক, তোমাকে ধন্যবাদ জানাই। সাইবিক খান, তোমাকে ধন্যবাদ জানাই। যারা অলরেডি ক্লাসটা দেখতেছে, নিয়ন আছে, ধন্যবাদ জানাই নিয়নকে। ওয়েল, আমরা এখন তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি একটু খেয়াল করো, যে এটার উত্তর কে কে দিতে পারবে। তোমরা যারা পারবে আমাকে একটু বলো যে স্যার আমরা এটা করতে পারবো। ওয়েল, হ্যাঁ জি স্যার পারবো। হ্যাঁ, একজন বলেছে পারবো। ইয়েস স্যার বলছে। মুক্তার হোসেন, তুমি কোন ক্লাসে পড়ো একটু জানিও আমাকে কমেন্টসে। থ্যাংক ইউ। আমি তোমাদের একটু দেখিয়ে দিই, তোমরা নিজের একটা পরে করবা। কিভাবে করবা শোনো, আমি একটু বলে দিচ্ছি। অঙ্কটা কিন্তু অত সহজও না, আবার অত কঠিনও না। প্রথম কাজ হলো, এই যে বালক আছে যে কয়জন, এই বালক আছে 40 জন, তাদের গড় দেওয়া আছে দেখো। তাহলে আমাদের আগে বাড়ি করবো বালকদের মোট কত, এই 40 জন বালকের মোট ওজন কত বের করব। পরে আবার এই 15 জন বালিকার গড় ওজন দেওয়া আছে, এই 15 জন বালিকার মোট ওজন কত বের করব। তা দুইটা মোট যদি যোগ করি তাহলে 40 আর 15, দ্যাট মিনস 55 জন বালক বালিকার মোট ওজন পেয়ে যাব। আর মোট ওজন যদি পাই, গড় এমনিতেই পেয়ে যাব, কারণ মোট ওজনকে সংখ্যা দ্বারা ভাগ করলেই গড় পাওয়া যায়। তো চলো কীভাবে করছি একটু দেখে আসি আমরা। 40 জন বালকের গড় ওজন হল 52 কেজি। তাহলে 40 জন বালকের মোট ওজন হবে, যদি গড় থেকে মোটে যায় গুণ করতে হবে, মোট থেকে যদি গড়ে যায় ভাগ করতে হবে। এটা তোমরা জানো, কিন্তু তাও আমি আবারও বলছি, গড় ওজন দেওয়া আছে, তুমি মোট ওজন বের করবে। কীভাবে করবে? এই 52 গুণ 40 যোগ করে গুণ করে দেবো আমরা, এত কেজি। আশা করি গুণটা হয়েছে মনে হয় 2080 কেজি। তার মানে 40 জন বালকের মোট ওজন হলো 2080 কেজি। ঠিক একইভাবে 15 জন বালিকার গড় ওজন কত, আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি। তাহলে 15 জন বালিকার মোট ওজন কত খেয়াল করো তোমরা। তো 40 গুণ 15, 40 গুণ 15 কেজি। আশা করি একটু বুঝতে তোমাদের কারো সমস্যা হয়নি। তাহলে এটা গুণ করো, দেখো মনে হয় 600 কেজি হবে আই থিঙ্ক। আচ্ছা দেখো, তাহলে 40 জন বালকের মোট ওজন হল 2080 কেজি, আর 15 জন বালিকার মোট ওজন হলো 600 কেজি। দুটো যোগ করে দাও, তাহলে বলবো কি? তাহলে 40 আর 15 না 55 হবে, সরি এক্সট্রিমলি সরি আই এম, যে 55 জন বালক ও বালিকার মোট ওজন হলো, এই দুটো যোগ করে দিবা, যোগ করলে যা হবে তাই। তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত, এই মোট ওজনকে, এই যে মোট ওজন 2480কে টোটাল যে স্টুডেন্ট সংখ্যা এই যে 55 দিয়ে ভাগ করলেই আমরা ওই শিক্ষার্থীদের গড় ওজন পেয়ে যাব। আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পেরেছো। তাহলে উত্তর হবে, ভাগ করছি, ক্যালকুলেটার করতে হবে। এটা তোমাদের এমনিতে করার দরকার নাই, তোমরা ক্যালকুলেটার ব্যবহার করে করবে। তাহলে আমি লিখলাম 48.73 কেজি। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। নাও নেক্সট টপিকস। দেখো কতগুলো সংখ্যা লিখেছি, সংখ্যাগুলোর প্রচুরক কত। প্রচুরক তো তোমরা জানো, যে জিনিসটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো প্রচুরক, যে জিনিসটা বেশি সংখ্যক বার থাকে। তাহলে দেখো বেশি সংখ্যক বার আছে কি, এখানে দেখো 23, এই একটা 30, 25, 27, এই দেখো আবার 23 আছে। তাই 23 আছে দুইটা, 25ও আছে দুইটা। দেখো তাহলে আমরা বলতে পারি যে উপত্যগুলোর মধ্যে 23 এবং 25, সরি এখানে 25 হবে। আমি কিন্তু তোমাদের ওই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, এখানে 25 সর্বাধিক বার আছে, সুতরাং নির্ণয় প্রচুরক হলো 23 এবং 25 হবে এখানে। ওয়েল, আমরা প্রচুরক আলোচনা করলাম, অর্থাৎ তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আলোচনা করলাম, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আলোচনা করলাম। শুধু বাকি রইল বহুভুজ।
আমি নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের বহুভুজ নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা আজকের প্রশ্নগুলো একটু দেখে আসো, যেগুলো আমি এইগুলো তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন, এগুলোর উত্তর একটু দেওয়ার চেষ্টা করো। তো দেখি তো তোমরা এটা উত্তরগুলো কে কে পারবে, এগুলোর উত্তর আমি বলে দিব। তোমরা দেখো এগুলো কিন্তু আজকের প্রশ্ন আমি পড়িয়েছি, তোমরা আশা করি উত্তরগুলো দিতে পারবে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট কিন্তু সঠিক উত্তর দিচ্ছে। থ্যাংক ইউ অল স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, অল স্টুডেন্টস 9 সায়েন্সের গার্লস সেকশনে থ্যাংক ইউ। তুমি হয়তো তোমার আব্বুর মোবাইল থেকে যুক্ত হয়েছো, তোমার নামটা বলবে প্লিজ। যে মুক্তার হোসেন, তুমি তোমার আব্বুর আইডি দিয়ে যুক্ত হয়েছো, তোমার নামটা কি একটু প্লিজ। আর যাই হোক, ওকে, ও বলছে পারবো, থ্যাংক ইউ, ওয়েল ডান। অনেক স্টুডেন্ট দেখতেছি আজকে কিন্তু ক্লাসে, তোমরা কিন্তু এখন অনেক অনলাইন ক্লাসে পার্টিসিপেশন কম করো। আমরা দেখি আমাদের প্রতিদিন ক্লাস হয় রুটিন মাফিক, কিন্তু তোমরা তেমন বসো না। তোমরা সবগুলো ক্লাস অনলাইন ক্লাস দেখবে। আমরা শুধু অটো পাস নয়, অ্যাসাইনমেন্ট দিয়ে পাস করবে, কীভাবে পরের ক্লাসে উঠবে পাস নিয়ে চিন্তা করবে না। একটু শিখতে হবে আমাদেরকে শিখতে হবে, শেখার জন্য পড়তে হবে, পাশের জন্য না। তোমাদের মনের ভিতরে শেখার আগ্রহ তৈরি করো। তোমরা শিখবে, শিখে পরবর্তী ক্লাসে উঠবে। তোমরা না শিখে যদি পরের ক্লাসে ওঠো, তাহলে আমাদের এই শিক্ষার কোনো দাম কিন্তু হবে না, জীবনে তোমাদের এই শিক্ষা কোনো কাজে লাগবে না। এর জন্য তোমরা শুধু পাশের জন্য পড়ার চিন্তা না করে আমাদেরকে শেখার জন্য পড়ার চেষ্টা করবে। মৌমিতা, থ্যাংক ইউ। আমি এতক্ষণ পর মৌমিতাকে বুঝলাম যে আমাদের মৌমিতা, বিথি হোসেন মৌমিত, ওকে, ওয়েল ডান, থ্যাংক ইউ মৌমিতা। তোমাকে অনেক ধন্যবাদ জানাই যে তুমি ক্লাসটায় আজকে মনোযোগ সারাক্ষণ ছিলে শেষ পর্যন্ত। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিন্তু এইগুলোই অ্যাসাইনমেন্টের কোশ্চেন, এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা গণিত যে অ্যাসাইনমেন্ট পাবে সেখানে সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে এই 5টা পাবে। কিন্তু হ্যাঁ, আরও আছে, জ্যামিতি আসবে, বীজগণিত আসবে। আমি কিন্তু পর্যায়ক্রমে অন্য স্যাররাও আমাদের ক্লাস নেবে, আর আমিও তোমাদের এক্সট্রা ক্লাস দেবো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে ইনবক্সে জানাবে। তোমাদের যে কোনো টপিক যদি অ্যাসাইনমেন্টের উপর বুঝতে সমস্যা হয় আমাকে বলবে, আমি তোমাদের লাইভে এসে ক্লাসটা নিয়ে নেব। যে কোনো টপিক, আমার অ্যাসাইনমেন্টের যে কোনো টপিক যদি বুঝতে সমস্যা হয় আমাকে ইনবক্সে সরাসরি জানাবে, আমি তোমাদেরকে লাইভ ক্লাসে সেটা বুঝিয়ে দেবো আশা করি। আজকে প্রথম ক্লাসটা নিলাম তোমাদের অ্যাসাইনমেন্ট 2 গণিতের। এরপর যে কোনো টপিক বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের এই সমাধানের চেষ্টা করব। তো ডিয়ার স্টুডেন্টস, অনেক স্টুডেন্ট কিন্তু উত্তর দিয়েছে 120 প্রথমটা, থ্যাংক ইউ, ওয়েল ডান। শিফুল ইসলাম অনিক 120 উত্তর, অনিম 120 বলছে, তাহলে প্রথমটার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ 120। 2 নম্বর উত্তর দাও, 2 নম্বর উত্তর দাও। অ্যাসাইনমেন্ট সাহেবিক খান বলছে অ্যাসাইনমেন্ট 15 তারিখ পর্যন্ত হবে। ম্যাথের অ্যাসাইনমেন্ট আরেকটা হতে পারে, বুঝছো? তোমরা হয়তো পেয়ে যাবে। তোমরা 15 তারিখ পর্যন্ত এঙ্গেজ থাকবে, বলে নেবে, এই ভিতরে ছুটি নেই। তারপর তোমাদের আবার ছুটি, এবং দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে এই করোনার যে একটা প্রাদুর্ভাব, একটা অভিশাপ, একটা মহামারী, আমাদের জন্য এই প্যান্ডামিক সিচুয়েশন তৈরি করেছে। তোমরা এখন স্কুলে আসতে পারতেছো না, বা আমরা সরাসরি তোমাদের ক্লাস নিতে পারছি না। এই যে দুর্যোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তা খুব দ্রুত আমাদের এই দুর্যোগ থেকে রক্ষা করেন। তোমরা সবাই বাসায় বসে প্রার্থনা করবে, নামাজ পড়বে, ভালো কাজে নিযুক্ত থাকবে এবং তওবা করবে। দেখবে আল্লাহ অবশ্যই আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ আগামী বছর থেকে সবাই ক্লাসে আগের মতো তোমরা আবার আসতে পারবে, সবার ভালো লাগবে আশা করি তখন। দ্বিতীয় উত্তর বলেছে অনিম, ওয়েল ডান, 12 হবে উত্তর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2 নংয়ের উত্তর 18 বলছে, 2 নংয়ের উত্তর 12 হবে। আমি অ্যাবসলিউটলি কারেক্ট মিস্টার অনিম ইসলাম। মেহেক রুজবা আমাদের এক পরিচিত ছাত্রী, ক্লাস 10-এর, উনি অনেক দিন পর মনে হয় আজকে অনলাইন ক্লাসে এসেছেন। ধন্যবাদ জানাই রুজবাকে আসার জন্য। আপনি যেহেতু এসেছেন, এসে 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেন। এখানে আপনার জন্য আর 3টা কোশ্চেন আছে আমাদের এখানে। আমি কোশ্চেন 3টার উত্তর চাই, কারণ এতক্ষণ স্টুডেন্ট যারা ছিল, এখন বেশ কিছু স্টুডেন্ট পার্টিসিপেশন করেছে। তো আমি এই জন্য চাচ্ছি 3টা প্রশ্নের উত্তর আপনারা দিবেন আমাকে, দিলে আমি ক্লোজ করে ফেলবো আজকের লেসন ইনশাল্লাহ। মাত্র 3টা কোশ্চেন বাকি আছে, 2টা উত্তর অলরেডি বলে দিয়েছি। 1-এর উত্তর ছিল 120, 2-এর উত্তর ছিল 12। এই 3, 4, 5 এই 3টার উত্তর আমাকে একটু দিন আপনারা প্লিজ। দেখি তো কে মনে করতেছেন, বুঝতে পেরেছি। 2 নংয়ে 12 হবে। আবিদ শারিয়ারকে ধন্যবাদ জানাই, তিনি 2 নংয়ে 12 বলছে। হ্যাঁ, 2 নংয়ে 12 হবে, আমি লিখেও দিয়েছি উত্তরটা। এখন অন্য একটা বলার চেষ্টা করি একটু আমরা।
ট্রাই করো একটু ট্রাই করো কে কে পারবা একটা তোমরা। আমি কিন্তু অবশ্যই তোমাদের উত্তর অপেক্ষায় আছি কিন্তু। ওয়েল ডান। 3-এর উত্তর দিয়েছে সবার আগে মিস্টার অনিম ইসলাম। থ্যাংক ইউ মিস্টার অনিম, আপনি বলেছেন 0.54। ওয়েল ডান, অ্যাবসলিউটলি রাইট। আসলে এটা আমি ভাগ করে নিই, কিন্তু ভগ্নাংশ করলে তুমি যদি যোগ করো, দেখো এখানে এক আছে কয়টা, এক আছে এখানে 1 2 3 4 5 6, 6টা এক আছে। তা 6টা এক যোগ করলে 6 হবে। আর টোটাল সংখ্যা কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা। তাহলে উত্তর হলো 6/11। ভাগ করলে অনিম যেটা বলছে ওইটাই হবে। থ্যাংক ইউ অনিম। না, এটা ভুল বলছে মিস্টার, এই যে ভাল লাগতেছে যে ও উল্টা ভাগ করেছে। সাইবিক খান, তুমি কোন ক্লাসে পারো বাবা, তুমি একটু প্লিজ জানাবে আমাকে। তুমি কিন্তু উল্টা ভাগ করেছো। তুমি কি করেছো জানো, 11কে 6 দিয়ে ভাগ করেছো। আসলে তা না, তোমাকে যদি সবসময় বড়টাকেই ছোটটা দিয়ে ভাগ করতে হবে তা না। নিয়ম হলো মোটটাকে অর্থাৎ টোটালটাকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো টোটাল যোগফল হলো 6, আর টোটাল সংখ্যা দেওয়া আছে আমার 11টা, এই জন্য 6কে 11 দিয়ে ভাগ করতে হবে। সেক্ষেত্রে হবে 0.54। মিস্টার অনিম এটা ঠিক করেছে। আমাদের মৌমিতাকে ধন্যবাদ জানাই, আবিদকে ধন্যবাদ জানাই, আসিফুল ইসলাম অনিক, ওকে অনেক ধন্যবাদ জানাই যে ও সঠিক উত্তর দিয়েছে। ওয়েল ডান মাই বয়েজ। এবার আমি চলে যাব 4 নাম্বার প্রশ্নের উত্তর, দেখি কে দিতে পারো। আর মাত্র 2টা প্রশ্ন বাকি আছে, আমি এখনই শেষ করে দেব। 4 নম্বরের উত্তর অনিম সবার আগে দিয়েছে, বলছে 48 হবে। আসলে কি 48 হবে? আর একটা উত্তর চাই, একটা উত্তর ঠিক আছে, অনিমেরটা মনে হয় উত্তর হতে পারে, আমরা দেখে নিই একটু। আর একটা উত্তর পেলেই আমি চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আসিফুল ইসলাম অনিক, ও উত্তর দিচ্ছে 48। ওয়েল ডান অল মাই বয়েজ। আবিদ শাহরিয়ার বলছে 36। আবিদের জন্য এক বুক সমবেদনা, কারণ আবিদেরটা হয়নি আই থিঙ্ক। এটা মনে হয় 36 হবে না, 48 হবে। তাহলে এটার উত্তর 48 কেজি হবে। এবং সর্বশেষ কোশ্চেন আজকের, যে এই সংখ্যাগুলোর প্রচুরক কত, এটা মনে হয় এক চান্সে দেখেই বলতে পারবে যে এদের প্রচুরক কত। এটার উত্তর খুব সহজ। 5-এর উত্তর একটা পেলে আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। তোমাদের কিন্তু এগুলোই আসছে পরীক্ষা অ্যাসাইনমেন্টে। আমি কিন্তু তোমাদের এগুলো ডিটেলস আগে এই নিয়মটা করিয়েছি। তোমরা অ্যাসাইনমেন্টের ভিতরে সঠিক ডাইরেক্ট উত্তর না লিখে করে করে লিখো, তাহলে ভালো হবে তোমাদের জন্য। করে তারপর উত্তরটা লিখে দিবে। হ্যাঁ, ওয়েল ডান। 5-এর উত্তর হলো 28 এবং 25 উত্তর দিয়েছে সবার আগে অনিম ইসলাম দিয়েছে, এবং এরপরে আমি সাবিক দিয়ে উত্তর দিয়েছে, আসিফুল অনেক উত্তর দিয়েছে। থ্যাংক ইউ। তাহলে এটা উত্তর রাইট, 25 এবং 28। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ আমি ছিলাম, তোমরা আমার সাথে যারা ধৈর্য সহকারে ছিলে সবাইকে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী ক্লাসগুলোতে তোমরা এরকম পাশে থাকবে এবং বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এবং অবশ্যই আমাদের সৃষ্টিকর্তার কাছে এই মহামারী থেকে যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পেতে পারি তার জন্য সার্বক্ষণিক সবসময় দোয়া করবে, তওবা করবে। আল্লাহ তোমাদের ভালো রাখুক, আমাদেরও ভালো রাখুক। আল্লাহ হাফেজ।